ভারতের ক্রিকেট কি কোনো অদৃশ্য ইশারে কাজ করছে, নাকি টিম ইন্ডিয়ার মধ্যে এমন কোনো গোপন রাজনীতি তৈরি হচ্ছে যেখান থেকে আমরা এটা বলতে পারি যে বিসিসিআই সিলেকশন কমিটি যে একের পর এক ব্লান্ডার তৈরি করছে, তার জন্য কিন্তু এই রাজনীতিটা দায়ী হচ্ছে। বরাবরই সিনিয়র ক্রিকেটারদের অসম্মান, তাদের যোগ্য পারফরমেন্স থাকা সত্ত্বেও তাদেরকে দল থেকে বার করে দেওয়া, ক্যাপ্টেনদের পছন্দের প্লেয়ারদের না দেওয়া, সিলেকশন কমিটি তাদের নিজের পছন্দ মতো প্লেয়ারদের নেওয়া, সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া, এবং যেসব প্লেয়ারদের নিচ্ছে সিলেক্টররা তাদের সেই রকম পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যার ফলে কিন্তু আমরা টেস্ট ক্রিকেটের মধ্যে ভারতের যে ভরাডুবি, যে অধপতন, যেটা আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। রিসেন্টলি শ্রীলঙ্কার সিরিজের জন্য যখন জসপ্রীত বুমরাহ ইনজুর্ড হলো, তখন কিন্তু তার পরিবর্তে যে রিপ্লেসমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে শুভমন গিল কিন্তু মোহাম্মদ শামিকে বা ভুবনেশ্বর কুমারকে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে নেওয়া হয়েছে আকিব নাবিকে। নো ডাউট আকিব নাবি ডোমেস্টিকে খুব ভালো করেছে, কিন্তু টেস্ট ক্রিকেটে যেহেতু অবস্থা এত খারাপ, তো সেদিকে কি মোহাম্মদ শামিকে নেওয়া যেতে পারতো না? যে মোহাম্মদ শামি ভারতের একজন দুর্দান্ত তরুণ একজন পেসার, বা ভুবিকে নেওয়া যেত না, যে আইপিএল খুব দারুণ বল করেছিল? তো সেই জায়গার মধ্যে কেন বিসিসিআই এর এই চিফ সিলেক্টর কমিটি অজিত আগারকার এরকম ব্লান্ডার গুলি করছে? যেসব ব্লান্ডার গুলি করছে, এখানে সাধারণ ক্রিকেট প্রেমী তো থাক দূরের কথা, যে বিশিষ্ট কমেন্টেটর বা প্রাক্তন ক্রিকেটার তারাও কিন্তু বুঝতে পারছেন যে কেন এরকম উল্টো পাল্টা সিলেকশন করে টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকুন। প্রথমে বলা যাক যে সিনিয়র ক্রিকেটারদের ভারত কেন এত অসম্মান করছে, এবং অজিত আগারকারের যে এখন এক তন্ত্র যেটা চলছে ভারতের ক্রিকেটের মধ্যে সিলেক্টর হিসাবে, সেদিকে যদি বলি, ভারতের ডোমেস্টিক ক্রিকেটে এত বড় একটা সার্কেল, সেখানে যদি প্রত্যেকটা প্লেয়ারই যারা ন্যাশনাল টেবিলে চান্স পায় না, তারা যদিও ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করে, তারপরে কিন্তু তাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না অজিত আগারকার। বয়স 30 পার হলেই কিন্তু তাদেরকে একটা সাইডলাইন করার চেষ্টা করছে এই সিলেকশন কমিটি। আমরা যেটা দেখলাম, রোহিত শর্মা বিরাট কোহলি ফ্যান বেসের একটা চাপে কিন্তু বর্তমানে এখনো ওডিআই খেলছে। তারা সেই ফ্যান বেসের চাপটা যদি না থাকতো, ডেফিনেটলি এতদিনে রোহিত শর্মা বিরাট কোহলিকে টিম থেকে ড্রপ আউট করে দিত এই অজিত আগারকার। তাছাড়া তাদের পরিবর্তে এবং গৌতম গম্ভীর মিলে, অজিত আগার এবং গৌতম গম্ভীর মিলে যে প্লেয়ারগুলি নিচ্ছে, নতুন প্রজন্মের প্লেয়ারগুলি যাদেরকে ভবিষ্যৎ করে রাখছে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, তারা কিন্তু সেই রকম ফলপ্রসূ পারফরমেন্স করতে পারছে না। আর যার এফেক্ট কিন্তু আমরা ভারতের টেস্ট ক্রিকেটের মধ্যে দেখতে পাচ্ছি। স্পেশালি যে টেস্ট ক্রিকেটের মধ্যে অধপতন হচ্ছে, এটা কিন্তু ধারাবাহিকতা এখনো বজায় আছে। ক্যাপ্টেনের পছন্দের প্লেয়ার দিচ্ছে না, কোচ গম্ভীর নিজের মন মানি হিসাবে প্লেয়ারদের নিচ্ছে বা তাদেরকে প্লেইং ইলেভেনে জায়গা দিচ্ছে, যার কারণে কিন্তু বর্তমানে টেস্ট ক্রিকেটের অবস্থা খারাপ। তাহলে কি অজিত আগারকর যে একনায়ক তন্ত্র, এটা কি আরো চলবে? আর যদি এর মন হতে থাকে, তাহলে কিন্তু ভারতের টেস্ট ক্রিকেট কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বা ডিজার্ভিং প্লেয়ার, রিসেন্টলি শ্রীলঙ্কার সিরিজের মধ্যে যখন জসপ্রীত বুমরাহ ইনজুর্ড হলো, সেই জায়গার মধ্যে কিন্তু জসপ্রীত বুমরাহ এজ এ রিপ্লেসমেন্ট হিসেবে আমরা যাকে দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু এটা ছিল না। আমরা বরাবরই চেয়েছিলাম যে মোহাম্মদ শামি বা ভুবনেশ্বর কুমার দুজন থেকে যে কোনো একজন কিন্তু সেখানে আমরা আশা করেছিলাম সেখানে হয়তো সিলেকশন হতে পারে, কিন্তু তাছাড়া ক্যাপ্টেন গিলও কিন্তু তার ডিমান্ড অনুসারে এই দুজনকেই চেয়েছিল, কিন্তু চিফ সিলেক্টর কি করলো, আকিব নবীকে সেখান থেকে পিক করে নিল ইনস্টেড অফ ভুবনেশ্বর কুমার বা সামি। তাহলে ক্যাপ্টেনের পছন্দের যে প্লেয়ারটা, তাকে কেন দিচ্ছে না? কেন নাবিকে, যার কোনো এক্সপিরিয়েন্স তেমন একটা নেই, তাকে এখানে ট্রাই করা হয়েছে? যেহেতু ডাব্লিউটিসি সাইকেলের কথা চিন্তা করে ভারতের যে টার্গেট, সে সেখানে কি পৌঁছতে পারবে? যদি এমন প্লেয়ারদের নিয়ে এসে ভারত পরিকল্পনা করে, তাহলে কিন্তু ডেফিনেটলি পারবে না। ভারতের কাছে আর 9টা ম্যাচ আছে, সেখান থেকে প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেই জায়গার মধ্যে জসপ্রীত বুমরাহর মতো প্লেয়ার মিস হওয়ার পরে এবং তার পরিবর্তে যে রিপ্লেসমেন্ট এখানে নিল, সেটা কিন্তু যথেষ্ট না। প্রশ্ন, কেন এরকম সিলেকশন? বিসিসিআই কি দেখছে না? ভারতের এইরকম শোচনীয় অবস্থা এবং বিসিসিআই যে নীরবতা, আমরা যদি দেখি ভারতের এই শোচনীয় অবস্থা কিন্তু এই 1-2 দিনের না। বিগত ডাব্লিউটিসি 2025-26 সাইকেল শুরু হয়েছিল, তখন থেকেই কিন্তু আমরা এরকম অবস্থা দেখেছি। তারপরে কিন্তু একের পর এক যে ভুলগুলি বা যে পারফরমেন্স গুলি আমরা দেখলাম, খুবই খুবই খারাপ। সেখান থেকে কিন্তু বিসিসিআই কোনোভাবেই সেখানে কোনো কিছু সেরকম স্টেপস নিচ্ছে না যে থেকে আমরা টেস্ট ক্রিকেটকে আমরা ওভারকাম করতে পারি বা সেই আগের জায়গার মধ্যে আমরা যেতে পারবো, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আর তার কারণ কিন্তু একটা যদি বলতে পারি, সেটা হলো সিলেকশন কমিটির যে সিলেকশন লেভেল।
নো ডাউট ইয়াংস্টারকে চান্স দেওয়া দরকার, কিন্তু তার মানে এটা না যে আমি একটা টেস্ট ক্রিকেটের মধ্যে সম্পূর্ণ সব ধরনের তরুণ বোলারদের আমি নিয়ে এখানে টেস্ট খেলতে যাব বা তাদেরকে খেলাবো। সেখানে আমরা আগে দেখতাম যে একটা সিনিয়র ক্রিকেটের 3টা হলে সেখানে একটা ইয়াংস্টারকে রাখি তাদেরকে সেভাবে গাইড করে তোলা হতো, কিন্তু বর্তমানে কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকর মিলে তার উল্টাটা করছে। যেখানেই যাচ্ছে প্রত্যেকটা নতুন একদম ফ্রেশ ইয়াং তরুণদের নিয়ে সেখানে কাজ করছে, কারণ তাদের মন মানিয়ে আচরণ বা তাদের কথাবার্তার জন্য তারা কাজ করাতে পারে তাদেরকে। ক্যাপ্টেন হোক বা অন্য কোনো প্লেয়ার হোক, তাদের কোনো কাউকে পাত্তা দিচ্ছে না এই কোচ। তো সেদিক থেকে বিসিসিআই যে এখানে ভূমিকা, সেই ভূমিকার কিন্তু একটা বড় প্রশ্ন আসছে। এমন যদি চলতে থাকে ভাই, ভারতের ক্রিকেট কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর বেশি দিন নেই। আমরা যেটা দেখলাম রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরে ভারতের ক্রিকেটে সেরকম স্টার কালচার কিন্তু শেষ। বৈভব সূর্যবংশী মাত্র শুরু হলো এবং তার সঙ্গে যে রাজনীতি বর্তমানে শুরু করে দিল গৌতম গম্ভীর এবং অজিত আগারকর, সেখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি এবং চলতে থাকলে ভারতের ক্রিকেটের যে ফ্যান বেসটা এটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং ভারতের ক্রিকেটের যে ডমিনেন্স এটা কিন্তু অলরেডি নিচের দিকে চলে যাচ্ছে। আমরা বরাবরই আইপিএল এ তাদেরকে পারফরমেন্স করতে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে পারফরমেন্স করা দরকার বা কোচের জন্য যে প্লেয়ার যে একটা মাইন্ডসেট বা একটা যে মনোভাব, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা প্লেয়ারদের লক্ষ্য করছি যে পারফরমেন্সের উপরে একটা প্লেয়ারও তার নিজের প্লেস সিকিউর এখানে দেখাচ্ছে না, আর যে কোনো তার এফেক্ট কিন্তু পারফরমেন্সের মধ্যে পড়ছে। তাহলে কি আমরা একটা বলতে পারি যে অজিত আগারকর যে সিলেকশন, সেই সিলেকশনের জন্যই কিন্তু ভারতের বর্তমানে যে পারফরমেন্স ভরাডুবি টেস্ট ক্রিকেটের মধ্যে এটা হচ্ছে, নাকি কোচ তার জন্য কিছু দায়ী আছে, নাকি প্লেয়ারদের পারফরমেন্সে এখন প্রত্যক্ষভাবে দায়ী আছে? কেন যেসব প্লেয়ারদের নিয়ে আমরা দেখলাম যে ওডিআই হোক বা টি20 হোক বা টেস্ট হোক, যেসব প্লেয়ারদের নিয়ে এখানে স্পেশালি বোলিং ইউনিট বলি, সে জায়গার মধ্যে তাদের পারফরমেন্স যদি দেখি খুবই নগণ্য, এবং তাদের যে খেলার ধরন যদি দেখি সেখানে কিন্তু কোনো কিছু নেই। যে কোচ হিসেবে তারা বা ব্যাটিং কোচ বা বোলিং কোচ হিসেবে তারা কি করছে আমি বুঝতে পারছি না, যার কারণে কিন্তু টেস্ট ক্রিকেটের মধ্যে এরকম অধপতন, ওডিআই এরকম অধপতন হচ্ছে, এবং টি20তে কি বলবো কমেন্টে জানান। ভারতের যে সিলেকশন কমিটি তার জন্য দায়ী, ভারতের এই ভরাডুবির জন্য ভারতের ক্রিকেটের যে টেস্ট ক্রিকেট বা ওডিআই ক্রিকেট বা টি20 ক্রিকেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।